সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি নাজমুস সালেহি। ইসলামী দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যুগপৎ আন্দোলনে, এই ঐক্যমত্যকে তারা একই মঞ্চে আনার চেষ্টা করছে বেশ জোরে সোরেই। গুঞ্জন রয়েছে নির্বাচনী জোট গঠনের। প্রশ্ন হচ্ছে, ভোটের জোটকে সামনে রেখে এই জোটভুক্ত হওয়ার চেষ্টা কি তাদের আদর্শিক দূরত্ব কমাতে সক্ষম হবে? আলোচনায় আছে বিএনপি ও এনসিপির নেতৃত্বে আলাদা আলাদা জোট গঠনের ইঙ্গিত। জোটভুক্ত রাজনীতি কি প্রভাব ফেলবে ভোটের মাঠেও? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ভোটের জোট। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা মহানগর উত্তরের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে আলোচনায় অংশ নেবেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, যিনি প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনা যাব, তার আগে জেনে নিব আজকের প্রধান শিরোনামগুলো। অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন পিছিয়ে 16 অক্টোবর। পোষ্য কোটাকে সামনে রেখে ভোট পেছানোর অভিযোগ শিবিরের। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় স্বাগত জানালো ছাত্রদল। জুলাই সনদ নিয়ে রেশারেশিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির। ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, দাবি বিএনপির। পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান। টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা। সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে জিম্মি করে অর্থ আদায়। অভিযানে 84 ভুক্তভোগী উদ্ধার, আটক 3। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, বেশি প্রাণহানি 20 থেকে 30 বছর বয়সী রোগীদের। এখন থেকে এক রোগীকে দেখবেন একই ডাক্তার, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। আমরা যাব আজকের আলোচনায়। আলোচনাটা শুরু করতে চাই ডক্টর রেজাউল করিম, আপনাকে দিয়েই। আপনারা তো বিএনপির সঙ্গে একটি জোটে ছিলেন। সেই জোটের এখন আনুষ্ঠানিক অবস্থা আসলে কি? অফিসিয়াল অবস্থাটাই জোটের এই মুহূর্তে আসলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম, এবং আমার শ্রদ্ধেয় সহ আলোচক সবাইকে অভিনন্দন। জোট তো এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে এই অ্যালায়েন্স, এটি পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি পৃথিবীর সব জায়গায় আছে। পৃথিবীর ফ্রান্সে বলেন, কেনিয়ায় বলেন, ইতালিতে বলেন, বড় বড় পৃথিবীর সব জায়গায় কিন্তু এই জোটের পলিটিক্স আছে। কিন্তু জোটটা হয় হচ্ছে একটা টাইম ফ্রেমের, অর্থাৎ একটা ইস্যুকে কেন্দ্র করে। সুতরাং বিগত দিনে আমাদের এখানে আমরা জোটবদ্ধ ছিলাম, আমরা সরকারেও কিন্তু ছিলাম, আবার আন্দোলনেও কিন্তু আমরা জোটবদ্ধ হয়ে আমরা আন্দোলন করেছি। সেই জায়গা থেকে এখন তো যেহেতু এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, সেখানে কিন্তু একটা নতুন অবস্থা তৈরি হয়েছে, নতুন একটা বীজতলা পলিটিক্যাল একটা পিরিয়ড তৈরি হয়েছে। সেই জায়গায় এসে বাংলাদেশে এখন প্রত্যেকে তার তার জায়গা থেকে আবার নতুন করে যে রাজনীতি করার জায়গাটি এখানে দীর্ঘ 15 বছর কিন্তু ছিল না। জোটটি কি অফিসিয়ালি পরিসমাপ্তি বা সেটার এখন অবস্থাটা কি? এটি আপনি যখন ওই মানে পুরাতন রেকর্ডে যদি কোনো রেকর্ডারে আপনি নতুন কোনো কিছু রেকর্ড করেন, তাহলে পুরাতনটা কিন্তু আর ডিলিট করতে হয় না, অটো ডিলিট হয়ে গেছে। তার মানে বলছেন যে 24 পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট পরবর্তী এখন যেহেতু নতুন একটা ডিজাইনে রাজনৈতিক মেরুকরণ হচ্ছে, এটা স্বাভাবিক। এখানে আমি বলি যে বিগত প্রথম হচ্ছে জুলাই এই বিপ্লবকে কেন্দ্র করে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুত্থ হয়, এখানে কিন্তু আমাদের একটা ঐক্য ছিল। আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী বিরোধী, এই ঐক্যটার মধ্য দিয়ে আমাদের একটা লড়াই ছিল। লড়াই পরবর্তী যে বাংলাদেশ এখন, সেখানে এসে আবার একটা মেরুকরণ এখানে আছে। এখানে রাজনৈতিক দলগুলো প্রত্যেকে তার তার অবস্থা বেঁধে তারা রাজনীতি করছে। এটার কারণটা হচ্ছে, আমি এটাকে খুব পজিটিভলি দেখতে চাই। দিস ইজ দ্য গুড এনভায়রনমেন্ট অ্যান্ড দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। আই থিঙ্ক যে বিগত দিনে এখানে কিন্তু আসলে একদলীয় শাসনে ছিল। দুঃখজনকভাবে সত্য যে বাংলাদেশের শুরুতেও শেখ মুজিবুর রহমান ওয়ান সাইড পলিটিক্স, ওয়ান লিডার, ওয়ান ম্যান শোয়িংয়ের একটা পলিটিক্স শুরু করেছিল, এবং গণতন্ত্রের নামেই কিন্তু আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছিল, নো ডাউট। কিন্তু সেই গণতন্ত্রকে আওয়ামী লীগে কিন্তু হরণ করেছে, হত্যা করেছে, এবং 4টা পত্রিকা বাদ দিয়ে সব কিছুকে তারা ড্যামেজ করে দিয়েছে।
এর মধ্য দিয়ে এক দল তারা রেখেছে। আপনি বলতে পারেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানে কিন্তু আবার তাদেরকে সেই রাজনৈতিক করার অধিকারটা তাদেরকে সুযোগ দিয়েছে। সেই মেয়েটা, হ্যাঁ অবশ্যই আমরা এই জন্য কৃতজ্ঞ, সেই তারই মেয়ে আবার 15 বছরের এই যে বিগত রাজনীতি এখানে করেছে, এটা খুবই ড্যামেজিং পলিটিক্স ছিল। এবং আমার বিশ্বাস আজকের আওয়ামী লীগ হয়তো মনে করবে, আমি একসময় কিন্তু বলতাম, আমার অনেক লেখাজোকায়ও আছে, যে এক সময়ে বলা, আজকে যেরকম বলা হয় যে শেখ হাসিনা সব পারে, এক সময় ইতিহাস বলবে যে আওয়ামী লীগের ধ্বংসের জন্য শেখ হাসিনাই কিন্তু অন্যতম ব্যক্তি ছিল। আমি একসময় আমরা বলতাম, কিন্তু আজকে তাই। তিনি হয়তো ভারতে গিয়ে হয়তো কি জীবনযাপন করছেন, তিনি হয়তো শান্তিময় জীবনও পেতে পারেন, তিনি হয়তো একটা লাইভ লিভ করছেন, কিন্তু তার কর্মীরা কোথায়? সবাইকে রেখে একটা নেত্রী এভাবে পালিয়ে যাওয়া, এই যে একটা মানে এইরকম একটা পলিটিক্স, এটা মনে হয় কোনো রাজনীতি, এই রাজনীতি না করাই ভালো। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে আমরা মনে করি আজকের যে রাজনৈতিক জোট বলেন, আলোচনা বলেন, এবং আমি সবচেয়ে আমার অবাক লাগে দুটো জিনিস, আমার কাছে অবাক লাগে, যে এই যে লম্বা সময় ব্যাপী ঐকমত্য কমিশনে আমাদের ডিসকাশন, আমরা এটা খুবই জায়গায় আমরা আবার আপনি ইলেকশনগুলো শিক্ষা প্রতিষ্ঠান, দিস ইজ দ্য গুড ইম্প্যাক্ট আই থিঙ্ক। এই যে নতুন মেরুকরণের জায়গাটি আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। আজিজ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। রেজাউল ভাই বলছে যে 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে সেই বিএনপি জামাতের যে ঐক্য ছিল তা অটোমেটিক্যালি আসলে ডিলিট হয়ে গেছে। অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এবং ডক্টর রেজাউল করিম ভাইকেও ধন্যবাদ। দেখেন, অটোমেটিক হয় নাই, জোট 20 দলের জোট ছিল সেটা ভেঙে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমি পরিষ্কার বলবো, এই জোটটা অসম জোট। পশ্চিমা দেশগুলো, রেজাউল করিম ভাই যে উদাহরণগুলো দিছে, এটা পলিটিক্সটা কাছাকাছি থাকে। আর আমাদের দেশের যে জোট করা হয় শুধুমাত্র ইলেকশনে জেতার জন্যে। ধরেন বিএনপি এবং 20 দলের ভিতরে জামাত তো সবসময় ভোট ব্যাংক ভালো, তাই না, প্রত্যেকটা এলাকায়। তো ওই ভোট ব্যাংকের যদি না পায়, বিএনপির দেখা গেছে হিসেব করে ওই সময়ে আওয়ামী লীগের সাথে কন্টেস্ট করতে গেলে অল্প অল্প ভোটে 70টা সিট হারায় যায়। এই জন্য জোটটা হয়েছে। তো এখন যেটা অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানের শক্তিগুলা, এখন আওয়ামী লীগ নাই, তো এখন বিএনপি এবং জামাত হচ্ছে প্রধান শক্তি। এই শক্তির ভিতরে যে বিভক্তি, এই বিভক্তিটা নিতান্তই আপনার অভ্যুত্থানের পরে ভোটে কে বেশি সিট পাবে, সংসদে কে সিট পাবে, এটার কারণেই বিভক্তিটা। তো আমার ভালো প্রতিযোগিতা, এটা তো কে বেশি ভোট পাবে না না না, আমি এভাবে দেখি না। কারণ ফ্যাসিস্ট রেজাউল করিম ভাই কিন্তু উদাহরণ দিছে যে শেখ হাসিনা সব পারে, এবং সবগুলি দল দেখেন 15টা বছর বিশেষ করে নির্বাচন হয় নাই। এবং বিএনপি জামাত তো ধরেন বিএনপি এরা বড় বড় শক্তি, মাঠেই নামতে পারে নাই। এখন তারপরে সব শক্তি যত বলেন, সব পেশাজীবী বলেন, সব কোনো না কোনোভাবে নির্যাতিত ছিল। এই জন্য তার নামটা হয়েছে ফ্যাসিস্ট, তাই না? এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সব ছাত্র জনতা, রাজনৈতিক দল ব্যানার রেখে যখন এক হয়েছে, তখন কিন্তু ফ্যাসিস্ট পালিয়ে গেছে, এবং নিরাপদেই আমি বলবো পালিয়ে গেছে। আপনি দেখেন, প্রথম দিকে গেছে শুধুমাত্র তার ফ্যামিলির লোক সদস্য নিয়ে, কোনো কর্মী নেতা কিন্তু যায় নাই, খেয়াল করে দেখেন। এবং ভারত কিন্তু দেখেন, আমরা বলি হিন্দুত্ববাদী সরকার, বিজেপি চরম হিন্দু, এক টুকরা মাংস সন্দেহ করে মানুষ মারি ফেলে, তাই না? সেও কিন্তু পার্লামেন্টারি পার্টির বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে, অর্থাৎ রাষ্ট্র তাকে শেল্টার দিয়েছে, রাষ্ট্র। তা আমার কথা হচ্ছে, এখনও ধরেন ঝটিকা মিছিল বেরোচ্ছে না আওয়ামী লীগের। আপনার একটা জায়গায় দেখা গেল যে মিটিং ডাকলো, ওই আপনার 144 ধারা ভঙ্গ করে সময় দেওয়া হলো, আর কয় ঘন্টা, 1 ঘন্টা সময় দেওয়া হলো, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হলো। আমার প্রশ্ন হচ্ছে, এই যে নিষিদ্ধ করা, এটা কি কোনো কাজের কাজ হলো? ধরেন এখন সামনে নির্বাচন, এখন ধরেন কোনো একটা আওয়ামী লীগের সমর্থক, তারা কি সেন্টারে যেতে পারবে না? তারপরে ধরেন আওয়ামী লীগের কোনো মিড লেভেলের নেতা বা উপর লেভেলের নেতা, যার কাছে কোনো কেস কানেকশন কিচ্ছু নাই, সে কি নির্বাচন করতে পারে না? খারাপ গেলে কি করবেন? জন্মগত অধিকার আমি নির্বাচন করা, ভোট দেওয়া, তাহলে তাকে বাধা পাই কী করে? সুতরাং এটা আইন অনুযায়ী এখন ট্রাইব্যুনালে কেস হচ্ছে না, শেখ হাসিনার সহ 3 জনের কেস হচ্ছে না,
সেখানে আইনিভাবে বিচার করতে পারতো। তো আমি এই জন্য বলছি যে এই শেখ হাসিনা যে সে সব পারে, উনি বলছে সব পারে, এই জন্যই অভ্যুত্থানের শক্তি এক থাকা উচিত ছিল বেশ কিছুদিন। আমার কাছে মনে হয়েছে এই অভ্যুত্থানের শক্তিকে দ্বিধা বিভক্ত করার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে আপনি বলছেন যে এই যে জোটের যে রাজনীতি, সেটা কি দ্বিধা বিভক্ত হিসেবে আপনি দেখছেন? অবশ্যই দ্বিধা বিভক্ত হয়ে গেছে। তো আপনি যেখানে ঐক্যের জোট কথা বলতেছেন, ধরেন জামাতের নেতৃত্বে কয়েকটা ইসলামিক দল ঐক্য হচ্ছে। এনসিপি, আজকেও শুনলাম এনসিপির এক নেতা বলল যে তারা বিশাল দল করবে, এটা বিএনপি এবং জামাতের চাইতে বড় জোট, 150 আসন পাবে এবং 150 আসন তারা পাবে। এটা তো কথার কথায়, এটা তো কথার কিন্তু কথায়। যদি জোট হয় সেইটাকে হচ্ছে যে জোট আপনি- হোক আর যাই হোক, জামাত বিএনপির উপরে কেউ যেতে পারবে না। না, কিন্তু জোট This is হওয়াটা clear. কি বিভক্তি? আপনি এটাকে বিভক্তি হিসেবে দেখছেন কেন? আমি বিভক্তি হিসেবে দেখছি, কারণ অভ্যুত্থানের শক্তি যদি এক না থাকে তাহলে কিন্তু যে কোনো সময়ে বিপত্তি আসতে পারে। প্রতিবিপ্লব কথা বলে না, প্রতিবিপ্লব ঘটে বিপ্লবের পরে প্রতি বিপ্লব ঘনিয়ে আসে। ঘটে যেতে পারে। রেজাউল করিম, আজিজ ভাই বলছেন যে এই যে একসঙ্গে থাকা না থেকে যে জোট বিভক্ত হয়ে দুইজন দুই শিবিরে বিভক্ত হয়ে যাওয়া, এটা আবার ফ্যাসিবাদ ফিরে আসতে পারে তিনি শঙ্কা করছেন। জোটের ক্ষেত্রে কি এইরকম কোনো শঙ্কা আপনারা দেখেন? আপনি একটু আগে বলছিলেন যে আপনি পজিটিভলি দেখছেন আর কি বিষয়টাকে। না, ধন্যবাদ। এখানে দুটি ব্যাপার, একটি হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট। আমি মনে করি আওয়ামী লীগ বিগত দিনে এখানে যে আমাদের যে ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে বিসর্জন দিয়েছে, অর্থাৎ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশ সবার আগে, অর্থাৎ দেশকে সেই আধিপত্যবাদী শক্তির হাতে বন্দুক দিয়ে কিন্তু এখানে ক্ষমতায় ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের নির্বাচন আসলেই কিন্তু ভারতের থেকে এসে এখানে ঠিক করে দেয়া হতো কারা কারা প্রার্থী হবে, সোনারগাঁ হোটেলে বসে ঠিক করা হতো কারা কারা এখানে নমিনেশন পাবে, ওইখানে গোয়েন্দা সংস্থা সেগুলো ঠিক করতো। এই যে একটি দেশের ভিতরের তার ইনসাইড পলিটিক্সটাকে নিয়ন্ত্রণ করা গোয়েন্দা সংস্থাকে দিয়ে, এরপরে কেউ প্রার্থী হলে তাকে গুম করে ফেলা, তারপর আয়নাগরে নিয়ে তাকে নির্যাতন করা, এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, আমি এটাকে মনে করি যে আমাদের এগুলোকে মোকাবেলার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই, এটি আমি একমত। কিন্তু আমাদের যেই রাজনৈতিক যেই প্রতিযোগিতা, সেটি তো কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতাটা কখনো কখনো প্রতিহিংসায় রূপ নেয়। এটাই হচ্ছে আমাদের এই জায়গা, এবং এখান থেকেই ফ্যাসিবাদ, ফ্যাসিজমের জন্ম হয়, এখান থেকেই ফেরাসিয়াস মেন্টালিটির জন্ম হয়, এখান থেকে অ্যানার্কি হয়, এখান থেকেই পিপলস সাফারিংয়ের মধ্যে পড়ে। এই ক্ষেত্রে দায় কিন্তু কোনো শুধু রাজনৈতিক দল না, দেশের জনগণের, বুদ্ধিজীবী মহলের, এবং যারা এই যে আমাদের আজিজ ভাইদের মতো যারা আছেন ওনাদেরকে। কিন্তু আমি আজিজ ভাইয়ের একটা ইয়েতে খুব কষ্ট পাইছি, আজকে আজিজ ভাই তো পেয়ে গেছে বললাম, এই যে বলছে যে জামাত এই কি বলে ভোট দিলে বেহেশতের টিকিট বিক্রি করতেছে। এটা বলছে তো, বলছে তো, অনেক নেতা বলছে, আমার কাছে ভিডিও ধরা আছে। না না আজিজ ভাই, এটা আমার কাছে ভিডিও ধরা আছে। এটা না না, এই যে এটা আপনি এটা বলছেন, আমরা কিন্তু এটাকে মানে এটা একটা দল হিসেবে আমরা এটাকে মানহানি হিসেবে নিতে পারি কিন্তু, এবং মামলা করেন, হ্যাঁ আমরা আমার কাছে প্রমাণ আছে। এই যে আপনি বলতেছেন যে আমরা এটা করছি না, এটা আমরা করি না, না এটা আমরা করি না। আপনি যদি এটা প্রমাণ দিতে পারেন, আমি আপনাকে ওপেন শো বলছে তো, আমার কাছে ভিডিও আছে, আমি দেখাই দেব। আমি এখন দেখাবো? হ্যাঁ আপনি দেখান, আমাদের কোন নেতা বলছে সেটা, যে আমরা আমাদেরকে ভোট দিলে বেহেশতের টিকিট অলমোস্ট সবাই বলে। না, এই যে একটা অলমোস্ট দাঁড়িপাল্লায় ভোট দিলে, জামাত ভোট দিলে, জামাতকে ভোট দিলে বেহেশত পাওয়া যায়। না না, এটা জামাতকে ভোট দিলে না, আপনি মিসকোট করছেন। জামাতকে ভোট দিলে না, আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, আপনি যদি ইসলামী আন্দোলন করেন, আল্লাহর পথে থাকেন, তাহলে আপনি বেহেশত পাবেন। এটা তো আল্লাহ কোরআনে বলছে, এটা আল্লাহ কোরআনে বলছে। কিন্তু আপনি দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবে, এটা কোন নেতা বলছে? জামাত ইসলামীকে করলে বেহেশতের সার্টিফিকেট, আপনি এখানে বলছেন যে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করতেছে, অথচ আল্লাহ এটা আমি বলছি, যেটা শুনেন আপনি মিলান। আমি বলছি যে আমি যেটা বলতে চাচ্ছি আজিজ ভাই, আপনি একজন বিজ্ঞ মানুষ, আমি মনে করি এই ব্যাপারে আপনার একটা বক্তব্য থাকা উচিত। আমি খুবই কষ্ট পেয়েছি, কারণ আমি এখানে রাজনৈতিক পরিচয় আসছি, আমি কিন্তু সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক। কিন্তু আপনি যদি সাংবাদিকতার পরিচয় আসেন, তাহলে তো আপনাকে একটা মোটামুটি জায়গা থেকে, নিউট্রাল জায়গা থেকে ডিসকাশন। হ্যাঁ, নিউট্রালি বলছি। শোনেন, জামাতের সেক্রেটারি জেনারেল বলছে আল্লাহ তৌফিক দিয়েছে, কোরআনের আইন আমরা বদলাবো। আস্তাগফিরুল্লাহ বলছে তো, আছে আমার কাছে এটা। আপনি কিভাবে বলতে পারবেন? ভিডিও আছে, আপনি বলা হয়েছে, একজন বলছে এটা এআই করছে,
আমি তাকে দিছি, আপ- রেফার আপনি- করছি, আপনি রেফার জামাতে করছি। আপনি জামাতে এই যে আজকে আপনি আবার, আমি একটু আগে বললাম আপনাকে আমরা লিগ্যাল নোটিশ দেব, আপনি কিন্তু লিগ্যাল নোটিশ দ্বিতীয়টা রায় না না, লিগাল অ্যারেস্ট করা না শোনেন, আওয়ামী লীগের 5 বছর, না, না, শেষের আজিজ 5 বছর একমাত্র আমি আসছি, আমাকে না, প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশ মেরে জামাত ফেলতেছে। ইসলামী সেক্রেটারি জেনারেল, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল এটা বলছে, এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনি যে শাস্তি দেন আমরা সেটা মেনে নেব। আমি এখনই আপনাকে আপনি দেখাচ্ছি। আপনি কি জামাত ইসলামী সেক্রেটারি জেনারেলকে এত পেয়েছেন যে তিনি না, এরকম একটা অসংলগ্ন উনি কথা খুবই বলবেন না? শিক্ষিত লোক, শোনেন, এইজন্যে- উনি এইজন্যে- পলিটিক্যাল সায়েন্সে ঢাকা না, না, ইউনিভার্সিটিতে উনি ফার্স্ট ক্লাস political পাইছে, science-এ ফার্স্ট ক্লাস ওই পাইছে। অনেক পাস ক্লাস আলারা অনেক উল্টা কথা বলে, এগুলো কথা না। আমাদের দলের উনি একটা রিপ্রেজেন্ট করেন, উনি দলের সেক্রেটারি জেনারেল, আপনি সেক্রেটারি জেনারেল সম্পর্কে এরকম কথা বলতে পারেন না, অসম্ভব। আপনি আজকে দেখেন আপনার ব্যাপারে কত কথা কার্ড দিয়ে ছেড়ে দেয়, আমার ব্যাপারে দেয়, তাহলে আপনি ফেসবুকে আরে ওটা বড় বাহিনী, আমি এই কথা বললাম তো, আপনি বার করে দেখেন, ওই বাসের কেল্লা থেকে শুরু করে 1.5 লাখ লোক কমপক্ষে আমার কন্ডেম না, তাহলে আমার 14 গোষ্ঠী আমি উদ্ধার আপনাকে করবে, চ্যালেঞ্জ বড় দিলাম, বাহিনী। আমি আপনাকে চ্যালেঞ্জ এই যে দিলাম বার করে আজকে দিচ্ছি। যে জামাত বেহেশতের সার্টিফিকেট দেয় আর জামাতের সেক্রেটারি জেনারেল বলছে কোরআন পরিবর্তন করা, এই যে আমি দিচ্ছি, অসম্ভব কথা এখন আপনি বার করে বলেন। দিচ্ছি। না, আপনি এটা বের করেন। বার তো করেন। আমি যেটা বলতেছিলাম ডিসকাশন এটা না, কিন্তু আজ বেশি আমি বলছিলাম যে আমাদের এই জায়গাগুলো, অর্থাৎ দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, আমার বুদ্ধিজীবী মহলের যে দায়িত্ব, আমাদের প্রত্যেকের জায়গা থেকে যেই আমাদের পরস্পর সহিষ্ণুতার যে জায়গাটি, উদারতার যে জায়গাটি, আমাদের রাজনীতিতে এগুলো হারিয়ে যাওয়ার কারণেই বিগত 15 বছর এখানে কে কার সাথে খাওয়া দাওয়া করেছে এটা ধরে তাকে গ্রেফতার করা হতো। আপনি আমাকে একটা ফোন দিয়েছেন, আপনি আমার রিলেটিভস, তাকে ধরে টর্চার করা হতো। যেহেতু ওই যে সুতরাং এই যে জায়গাগুলো আমাদের যেহেতু তৈরি হয়েছে, বক্তব্য সত্য মিথ্যার একটা জায়গা আসছে, একটাই জায়গা একটু আপনাকে বলতে চাই যে আপনার কুষ্টিয়া সদর আসন 3 একজন ইসলামিক বক্তা আমির হামজা সাহেব, তাকে আমরা যতটুকু জানি যে জামায়াত ইসলামের পক্ষ থেকে নমিনেটেড করা হয়েছে, তিনি ওইখানে নির্বাচন করবেন। তিনি কিন্তু ইতোমধ্যে বেশ কিছু বক্তব্যকে তিনি সঠিকভাবে উপস্থাপন করেননি, এই ধরনের অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আছে। সেই জায়গাগুলোর কারণে মানুষ কিন্তু আরো হয়তো বলার সুযোগ পাচ্ছে। আপনারা এগুলোকে ডিফেন্ড করেন কিভাবে? অবশ্যই আমরা মনে করি প্রথম কথা হচ্ছে কোনো ব্যক্তি কিন্তু আপনার দুর্বলতার ঊর্ধ্বে না, সেটা আমিও না, কেউই না। আল্লাহ তাআলা শুধুমাত্র নবী রাসূলদেরকে এর ঊর্ধ্বে দিয়েছেন, আর বাকি সবাই কিন্তু এর ভিতরে দুর্বলতায় জড়িত। সুতরাং সেই জায়গা থেকে তার ব্যাপারে যে কথাগুলো আসছে সেগুলো তার ব্যাপারে তাকে সতর্ক করা হয়েছে, এবং আমি দেখেছি অনেকগুলোর ব্যাপারে তিনি কিন্তু রিপ্লাই দিয়েছেন, তার ভুলগুলো তিনি বলেছেন। মানুষ হিসেবে হয়তো সেই স্লিপ অফ টাং হয়েছে, এবং এগুলো আমরা মনে করি যারা অন্তত ইসলামকে রিপ্রেজেন্ট করেন, যারা ইসলামিক স্কলার, যারা সত্যের কথা বলেন, তাদেরকে অবশ্যই মেপে চুপে সতর্কতার সাথে কথা বলতে হবে। কারণ তিনি যদি এটা না করেন তাহলে এর মাধ্যমে তো অনেক লোক মিসগাইড হবে। এখন আরেকটা বিষয় যে আমার আজিজ ভাইয়ের মতো এরকম বোদ্দার লোক যদি সেক্রেটারি জেনারেল কোরআন পরিবর্তনের কথা বলে, জামাত আমি বের করে আপনাকে দিচ্ছি, না আপনি অবশ্যই দেবেন, কিন্তু যেহেতু আজকে ওপেন ডিসকাশন হয়ে গেছে যে কোনো ভাবে হইতে হইতে আপনি এই ব্যাপারে যথার্থ প্রমাণ যদি না দিতে পারেন তাহলে আমরা কিন্তু মানহানির ব্যবস্থা, অবশ্যই মানানি কারণ না, আমাদের দল একে সোজা দিলে একটু দারুণ হয়েছে। কোনো সমস্যা নাই। আমি বলি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একে অন্যকে অনেক কথা বলে, কিন্তু আপনাদের মতো জায়গা থেকে আমরা কখনো এটা আশা করি না। কারণ আপনি একজন সিনিয়র মানুষ, আপনি একজন সম্পাদক, আপনি কেন এটা বলবেন? আর যদি না হয় তাহলে আমার মতো পত্রিকার সহকারী সম্পাদক হন আর এখানে চলে আসেন রাজনৈতিক দলের। আজিজ ভাই, আমরা হচ্ছে যে টেলিভিশনে এটা আসলে দেখানোটা এইভাবে তো এই মুহূর্তে ছিল সম্ভব না। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই আজিজ ভাই, যে একদিকে হচ্ছে যে জামাত ইসলামী সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে একটা জোটের দিকে যাচ্ছে, বিএনপি আবার হচ্ছে অরাজনৈতিক সংগঠন হলেও বেশ কয়েকটি কওমি ঘরানার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে হেফাজতে ইসলাম, তার সঙ্গে তার সখ্যতা বাড়ছে এবং হচ্ছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে জামাতের সমালোচনা করা হচ্ছে। অনেকে মাঠে গুঞ্জন আছে এরকম যে ভোটে হেফাজতে ইসলামকে পাশে পেতে চায় বিএনপি। বিএনপি একদিকে হচ্ছে দক্ষিণপন্থার উত্থান দেখে, অন্যদিকে আবার বলা হয় যে দেশে মৌলবাদের উত্থান যাতে না হয় সতর্ক থাকতে হবে। আবার হেফাজতে ইসলামের যে 13 দফা, সেই 13 দফা বাস্তবায়নের জন্য হেফাজতের লোকজন আবার বিভিন্ন সময় বলছেন যে আমাদের 13 দফা মেনে নিতে হবে। তাহলে হেফাজতের সঙ্গে বিএনপির এই সখ্যতা, একদিকে দক্ষিণপন্থার উত্থান, আবার অন্যদিকে হেফাজতের সাথে সখ্যতা বাড়ানো, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন, ওই ইসলামিক আন্দোলন বাংলাদেশ এই দলটি, আবার ডক্টর সাহেব কি বলেন জানি না, আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে নিরাপদে সব ইলেকশন করছে, একটা হাত পাকার পোস্টার ছেড়ে নেই। যখন
স্থানীয় সরকার নির্বাচন হলো, লাস্ট সিটে যা যখন মার খেলে উল্টে গেছে, এখন সে অভ্যুত্থানের শক্তি। এখন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে হাত পাকার হাত পাখিকে যদি আপনি এটা বলেন, 2018 সালে তো বিএনপিও ইলেকশনে গেছে। সেটা গেছে, 18 সালে গেছে, কিন্তু একজন নিরাপদে থাকছে, জামাত তো নির্বাচনে যাইতে পারে নাই, বিএনপি তো নির্বাচনের মাঠে আসতে পারে নাই, তাদের তো কোনো পোস্টারও থাকে নাই, কিন্তু তাদের পোস্টার তো নিরাপদে ছিল, একটা পোস্টার ছেড়ে নেই। আরও কথা আছে যেটা প্রমাণ নাই, বলতে পারবো না কেমনে নির্বাচনে থাকছে, সব আমরা জানি। তো যাই হোক, যে কথা বলছি যে এটাও হলো ভোট হেফাজতের সাথে যে আওয়ামী লীগের হেফাজত জামাত ইসলামের এই প্রক্রিয়ার ভিতরে যায় নাই। হ্যাঁ, তো যার ফলে তাদের বিরোধ আছে। এক, 2 নম্বর হচ্ছে ভোটের কাছে ব্যালেন্স করতে গিয়ে যাতে ইসলামিক দলগুলো সবাই একটা হইতে পারে, এই জন্য বিএনপি ওখানে ওই জামাতের সাথে 20 দল যেমন ছিল, হেফাজতের সাথে সেক্ষেত্রে তো বিএনপি বলছে দক্ষিণ পন্থার উত্থান দেখতে পায়, এবং হেফাজতের 13 দফা যদি আপনি দেখেন, সেই 13 দফার সাথে কি বিএনপি এগ্রি করে? না, দেখেন, আমি যেটা বলি এটা অনেকে সহ্য করতে পারে না, আমার দেখতে পারে না। আমাদের জাতিটা কিন্তু 10 থেকে 12 প্রকারে বিভক্ত। কারণ আপনি খেয়াল করে দেখেন, শিক্ষা ব্যবস্থা আমি লিখেছি, শিক্ষা ব্যবস্থা ইংরেজি মাধ্যম আছে, বাংলা মাধ্যমের আবার আছে, ধর্ম আবার আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এইভাবে প্রায় 12 প্রকার জাতিকে মাস্টার ডিগ্রি পর্যন্ত দেওয়া হয়। এই যে 12 প্রকার চিন্তার শক্তি তৈরি হয়, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে এক হতে পারি না। যখন ভোট আসে, শুধু ভোটের সমীকরণে দেখি আমি কাকে নিলে, কাকে পাশে নিলে আমি ভোট বেশি পাবো, জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। এই জায়গায় সমস্যা। অর্থাৎ অভ্যুত্থানের শক্তি এখন যে বিভক্ত হয়েছে জাস্ট ভোটের জন্য। কওমি ঘরানার যে পলিটিক্যাল পার্টিগুলো আছে হেফাজতের ছাতার তলে, মহিবুল্লাহ বাবুনগরী বললেন যে তোমরা সবাই বিএনপির সঙ্গে যাও, ধরেন গেল, তারপরে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, বিএনপির রাষ্ট্র দর্শন হেফাজতে ইসলামের রাষ্ট্র দর্শন তো আলাদা, সেক্ষেত্রে বিষয়গুলো মিনিমাইজ করবে কিভাবে? বা তাহলে কি শুধু ভোটকে কেন্দ্র করে জোটটা হচ্ছে নাকি পরবর্তীতে তাদেরকে? এটা বিএনপির একজন নেতা হলে উড়ে উত্তর দিয়ে হেফাজতের টিমে আফগানিস্তানে ভ্রমণ করতে গেছেন। হ্যাঁ, গেছে তো, সেজন্য বলছি। তার মানে আপনি কল্পনা করেন, এখন কল্পনা করেন, তা তো আফগানিস্তানেও গেছে। এটা সেরে ভোটের ব্যাপার। এই জন্যই আমি বলছি অভ্যুত্থানের শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস ভেঙে দিছে। এটা কিন্তু শেষ করতে শোনেন, সে বলছে না আমাকে মাস্টার মাইন্ড ছিল, ছাত্ররা আমাকে নিয়োগ দিছে। হ্যাঁ, তারপরে আপনার এখানে মব সন্ত্রাস হলে কোনো কিছু হয় না, গ্রেপ্তার হয় না, আইন হয় না। আপনি দেখেন নেপালে এক মহিলার দায়িত্ব নিয়েছে, বলে দিয়েছে যে যারা মব সন্ত্রাস করছে, আগুন দিছে, তাদের বিচার, তারা ক্লাসে চলে গেছে, এদেরকে মন্ত্রী বানায় দিছে। এখন এই যে বলেন, আপনি ধরেন এই 52 সাল থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা আন্দোলনে, কিন্তু ডক্টর ইউনূসের আমরা চেষ্টাও তো দেখি, ঐক্যমত্য কমিশন করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে পদক্ষেপ তো নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি চান উনি জানেন, আর আল্লাহ জানে, এছাড়া আর কেউ জানে না। তার চাওয়া পাওয়া নিয়ে কি আপনি সন্দিহান? এখনো পরিষ্কার না। যতক্ষণ নির্বাচনের শিডিউল নিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত আমি 100 ফেব্রুয়ারিতে নির্বাচন বারে তো বলেন। শোনেন, ওনাকে 6 তলায় হাঁটায় উঠাইছে, তখন তার পক্ষে আমি টকশোতে কথা বলছি, তার পক্ষে আমি লিখেছি, কেউ লিখতে চায় না। আমি সিনিয়র হিসেবে অনেক রিকোয়েস্ট করে ছোট পত্রিকায় তার পক্ষেও লিখেছি, আমি তাকে জাতীয় সম্পদও মনে করেছি। আপনি বলেন তো দেখি, জাতীয় সঙ্গে যে সাধারণ পরিষদে গেল, এই পলিটিক্যাল লিডাররা কেন গেল? তাদের নিলেই বা কেন? এখানেও তো রিপোর্ট হয়েছে এরকম যে উনি যা ওখানে জাতিসংঘ বিশ্বকে দেখাবে সব অভ্যুত্থানের শক্তি আমার পক্ষে আছে। আবার এও আছে যে উনি যা ওই সব জায়গায় বাঙালিদের অভ্যুত্থানের শক্তি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নাই? আছে, যাতে উনি সবাই নির্বাচন চায়, ইয়ে না হয়। অভ্যুত্থানের শক্তি সব আছে তা না। এরা আমি বললে যে বাংলা ভাষায় বলি, সব রাজনৈতিক দল ফাটাবাসের চিপায় পড়ছে। সেটা কেমন ফাটাবাসের চিপায়? ইউনূসকে ধাও দিতে পারে না, ইউনূসকে নির্বাচনে নিতে পারে না, সবসময় তবে কিন্তু যতবার বলছে তবে কিন্তু। ইয়েতে গেছে আপনার ধরেন এই যে প্রবাসীদের ভোটার বানাইলো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটার পক্ষে না। কেন? আপনার ডুয়েল সিটিজেনশিপ তো কটন সিটি আছে, আপনার কোন সরকারি চাকরি নিতে পারবে না, পার্লামেন্ট মেম্বার হতে পারবে না, আপনি এনআইডি দেখে ভোটার বানাই দিচ্ছেন। তো ওদিকে তো সব একমত হয়ে গেছে। না, একমত হয়েছে। 30টা দলকে কি দেশ রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে?
তারা যা সিদ্ধান্ত নিতেছে এটা জাতির ঘাড়ে চাপাই দিবে? আপনি বলেন। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে আমি কেন বিপক্ষে, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস গেছে, সে সরকার প্রধান না, আমাদের দেশে প্রেস্টিজ না, প্রোটেস্ট হচ্ছে কেন? এদের ভোটার বানান কেন? যারা বিদেশে যায় আপনি বলেন তো, হলপ করে বলেন তো, আমরা এই দেশে খাই না খাই মাটি কামড়ায় আছি, ওরা তো ভবিষ্যৎ বড় করার জন্য আমার আপনার রেমিটেন্স যোদ্ধারও তো রিমিটেন্স যায়, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তো গেছে, না, না, পাসপোর্ট তো বাংলাদেশের, পাসপোর্ট নাগরিক তো না, বাংলাদেশের। না, না, ঠিক আছে, নাগরিক হয়ে যায়, আবার ওখানকার পরিচয় তো প্রবাসী, সে তো ওই দেশের নাগরিক না। প্রবাসী, তার ভিতরে সিটিজেনশিপ নেয় নেই, এটা ভেরিফাই করছেন কেমনে? হতে পারে, এই নিয়ে আবার আলোচনা হতে পারে। আবার আমাদের কোন দেশে বলেন তো দেখি, কোন গণতান্ত্রিক দেশে, যে দেশের ইউরোপিয়ান কোন দেশে আছে যে রাষ্ট্রপ্রধান গেলে পরে ওদের নাগরিকরা তার প্রতিবাদ করে, মিছিল করে? এই যে ধরেন এক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা গেল, সব সময় কিন্তু দেখি যে আমরা মানে না, এই আগেও কালচার দেখেছি। থেকে তো বেরোতে হবে। উনি একটা পলিটিক্যাল লিডার, আমি একজন প্রফেশনাল, উনি আমার বয়সে ছোট, তাতে কি হয়েছে? ওনার মর্যাদা আছে না, উনি দেশ চালাবে না? অবশ্যই আমাকে সেই মর্যাদা দিতে হবে তো। উনি আমার রাস্তা বাড়াইলে আপনাকে আমি ধাওয়া দেবো, এটা কেমন কত কালচার? আমার লোক গেছে, পলিটিক্যাল লিডার গেছে 6 জন, সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসও গেছে, আরও তার প্রেস সেক্রেটারি গেছে। আপনি অনেক তাকে দিবেন কেন, ধাওয়া দিবেন কেন, তাকে বেইজ্জত করবেন কেন? আমাদের দেশকে বেইজ্জত করা বুঝতে হয় পেরেছি। আমরা একটু টপিকে ফিরতে চাই, ডক্টর রেজাউল করিম। জি, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন সময় বলেছে যে জামাত ইসলামের ইসলাম আসল ইসলাম নয়। আমরা সর্বশেষ হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে বলতে শুনলাম তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে মুরব্বীরা তাদেরকে আগে থেকে সতর্ক করে গেছেন। এই তাহলে এই যে মতাদর্শিক যে একটা দ্বন্দ্ব, তারা মনে করছে যে আপনাদের ইসলাম সঠিক ইসলাম নয়, এরপরে যদি তাদের সঙ্গে জোটের একটা গুঞ্জন চলছে, সেটা কি তাহলে শুধু ভোটের জোট? না, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেক দল তো আলাদা আলাদা, সব দল তো মিশে একাকার একটা দল হচ্ছে না, তাহলে ইসলাম তো একটা, এটা প্রশ্ন আসতে পারে। প্রত্যেকের আলাদা আলাদা দল, সেটা নিয়ে একটা জোটের আলোচনা। আর আমাদের দেশের একটা আলোচনা আছে খুব, সেটি হচ্ছে ওই সাথে থাকলে সঙ্গী, দূরে গেলেই জঙ্গি। আমরা এটাতে থাকতে চাই, কারণ কে কি বলেন, আমি কারো কথাকেও আমরা রিপিট করতে চাই না, যে ওই কথাটা যখন আপনি বলেন তাও কিন্তু হয়ে যায়। তো এই জন্য শব্দগুলো আমরা চয়ন করতে চাই। আমরা মনে করতে চাই যে, যেটা আজিজ ভাই একটু আগে বলেছেন, যে আসলে আমাদের এই বাংলাদেশের যে বিভেদের রেখাটা, আমাদের অর্জনগুলোকে বারবার যে ঢেকে ফেলা হচ্ছে, আমাদের এই নোংরা রাজনীতি, একে অন্যকে আক্রমণের রাজনীতি, এটা থেকে একটা কালচার আসতে হবে। আমি এখনও লক্ষ্য করছি যে বাংলাদেশের নতুন প্রজন্ম সম্ভবত, আই থিঙ্ক ইটস রাইট মেবি, যে বাংলাদেশের নতুন প্রজন্ম কিন্তু আমাদের পুরাতন পলিটিক্সটাকে কিছুটা তারা পেছনে ফেলে সামনে অগ্রসর হতে পারে, আমি হতে চাই। এটা আমি এই বিপ্লবের মধ্যে দেখেছি। আপনি দেখেন সেখানে কিন্তু সব দল, ধর্ম, মত সব একাকার হয়ে গেছে। হিন্দুরা জীবন দিয়েছে, আবার মন্দির পাহারা দিয়েছে মাদ্রাসা ছাত্র। এই যে একাকার এক অন্যরকম বাংলাদেশ। আবার তার সাথে সাথে হয়েছে বৃহত্তর নোয়াখালীতে বন্যা। আমি দেখেছি আমার বাড়ি লক্ষ্মীপুরে কি পরিমাণ মানুষ, মানে সেখানে মানে টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা যা ছিল গোটা দেশ ঝাঁপিয়ে পড়ে। এই যে নতুন এক বাংলাদেশের জায়গা আমরা দেখেছি। 53 বছর, আজবেরা ভালো বলতে পারবেন, 53 বছরের বাংলাদেশে একটা ডাকসু জাকসু হয়ে গেল। এখানে আপনি দেখেন কোনো মারামারি নাই, মানে আমি তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ভোট পিছিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন এটা আমি খুব চমৎকারভাবে এনজয় করছি, এবং আমি নতুন বাংলাদেশের স্বপ্ন এখান থেকে দেখছি, যেখানে সবাই তার বক্তব্য দিচ্ছে কিন্তু মারামারি হচ্ছে। আমি মনে করি দিস ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের হচ্ছে। সুতরাং এই যে দলগুলো যে বক্তব্য দিচ্ছে, আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না, বরং আমরা যে আদর্শকে ধারণ করি, যে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যে যাই বলা, আমরা কোনো দিন এর বিপরীত কথা বলি না, তাদের ব্যাপারে আমরা বলি না, বরং আমরা চাই যে এক আল্লাহ, আমাদের রাসূল, আমাদের ইসলাম, আপনি যেটা বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আদর্শকে ধারণ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, তিনি কিন্তু সব ধর্মের লোককে অ্যাকোমোডেট করে কিন্তু একটা মদিনার রাষ্ট্র কিন্তু তিনি করেছেন। সুতরাং সেই ইডিওলজিটাকেই
বাংলাদেশ জামাত ইসলামী আপনি যদি ধারণ করতে চায়। সব ধর্মের কথা বললেন, হ্যাঁ, সুতরাং আমরা সবাইকে নিয়েই আমরা সেটা করতে চাই। আপনি দেখেন এই গত জনসভাগুলোতে অনেক হিন্দু পুরোহিতরা, অনেক অন্য ধর্মের লোকেরা আপনারা তো ইতিমধ্যে 300 আসনের প্রার্থী ঘোষণা করেছেন, সেই জায়গায় তো আমরা ভিন্ন ধর্মের না, আমরা এখন না 300 আসন হচ্ছে এটা প্রিলিমিনারি দেয়া হয়েছে। অনেক জায়গায় আমরা খুঁজছি যে যদি আমরা ওই রকম প্রার্থী পাই তাহলে আমরা হয়তো হিন্দু, একজন হিন্দু কি চাইলে জামাত ইসলাম হ্যাঁ, সক্রিয়ভাবে করতে পারবে? অবশ্যই করতে পারবে, কেন পারবে না? এইটা হচ্ছে তার আছে, হিন্দু কনস্টিটিউশনাল অর্গানাইজেশন আছে তো, তার এই কনস্টিটিউশনাল রাইট। আমাদের আমির জামাত বলছে যে সংখ্যালঘু শব্দ আমরা উঠিয়ে দিতে চাই, যেখানে কোনো সংখ্যালঘু নেই। এখানে হলো কনস্টিটিউশন, তার ভোটের রাইট যদি সমান হয় আমার আর আরেকজনের, তাহলে আমার হিন্দু ভাইয়ের নয় কেন? আমার মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দিরটা কেন পাহারা দিতে হয়? তাহলে বুঝে গেছে সামথিং ইজ রং। এই জায়গাগুলোকে, কালো রেখাগুলোকে আমরা উঠিয়ে দিতে চাই। এই জন্য আপনি যেটা বলেছেন অন্য দলের ব্যাপারে নো কমেন্টস, বরং আমরা আমাদেরকে স্পষ্ট করার মাধ্যমে রাজনীতির একটা পরিবর্তন, গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করি। আজিজ ভাই, আপনি কি দেখেন ভোটের যদি জোট হয় জামাত ইসলাম সহ বাকি ইসলামী দলগুলো, ভোটের মাঠে কি এর কোনো প্রভাব পড়বে? ভোটের মাঠে জোট যদি হয়, প্রত্যেকটা দলের তো ভোট আছে, ভোট যদি জোট হয় তো ভোট তো তার ইম্প্যাক্ট তো হবেই। তবে আজকের কিন্তু একটা জরিপ বেড়াইছে, দেখা গেছে তরুণ 4 কোটি, কিন্তু এই জরিপে দেখা গেছে তরুণরা কিন্তু ওইভাবে ভাবছে না। অর্থাৎ ধরেন শহরের তরুণ আর গ্রামের তরুণ কিন্তু এক না। হ্যাঁ, তরুণদের অধিকাংশ কিন্তু যেমন ধরেন পিআর সিস্টেমের বিপক্ষে। তরুণ ভোটার জরিপে তরুণদেরকে বেশি আনা হয়েছে, তরুণরা কিন্তু এটার বিপক্ষে। সুতরাং গ্রামের তরুণ আর শহরের তরুণ কিন্তু এক না। সুতরাং তরুণরা কিন্তু ভাবনা 4 কোটি তরুণ একদিকে তো যাবে না, তাই না? আবার জোট করলেও আপনার ধরেন এখন ধরেন একটা স্থিতি অবস্থা আসতেছে, জোট করার মধ্য দিয়ে কি তরুণদের ভোট টানতে পারবে জামাত ইসলামের সঙ্গে যে জোট হতে পারে সেটা আপনার কাছে জানতে না। চাই। এখন তাহলে দেখেন আমার কাছে আছে, দেখেন 56% ব্যক্তি পিআর চায়, 56% পিআর চায়। চাই নাকি চাই না? চায় না, সরি চায় না। এটা হচ্ছে যে গতকাল যারা বোঝে না, পিআর বোঝে না, যারা বোঝে না তাদের ভিতরে 22.2% বিপক্ষে। এটা হচ্ছে জরিপ সংস্থা ইনোভেশনের হচ্ছে একটা জরিপ, বিপক্ষে, আর 21.8% পক্ষে। আবার উচ্চ কক্ষে 71%। আবার না, ওটা হলো আগের জরিপ ছিল, ওটা ছিল সুজন আর ব্র্যাকের জরিপ, ওরা টেলিফোনে জরিপ করছে, টেলিফোনে। আবার আজিজ ভাই একটু আগে যে সরকারকে খুবই ব্যর্থ বলছেন, ওই সরকারের সমর্থনে কালকে একটা জরিপ আসছে। মানুষ সরকারের কার্যক্রমে সন্তুষ্ট না। ব্যাপারটা হলো কিছুদিন আগে আল জাজিরা জরিপ করছে, ওটার ভিতরে যা আছে এইসব জরিপের সাথে মিল নাই। যতগুলো জরিপ আসছে একটার সাথে আর একটার মিল নাই, একটার সাথে আর একটা। এখন মূল কথায় আসি, বিষয়টা হলো যে যত দল এক হবে, এখানে তো ভোট যুদ্ধের জন্য করতেছে, পলিটিক্স ধরেন দলের সংখ্যা বাড়ছে, ভোটের সংখ্যাও কি বাড়বে? মানে একটা দলের তো নির্দিষ্ট ভোট ব্যাংক থাকে। আরে ভাই, রেজাউল করিম ভাই আমার সাথে ঐক্য করলে 45টা ভোট পাবে। আমার ফ্যামিলিতে 71 জন সদস্য, তার 45 জন ভোটার। অনেকগুলো ওনাদের যে ঐক্য করতেছে, অনেক দলের চেয়ে আমার ফ্যামিলির ভোটার বেশি। এবং ঢাকা ইউনিভার্সিটি শিবিরকে ভোট দিছে তাজিজ ভাই ফ্যামিলির লোক। হ্যাঁ, নাজিজ ভাই একটা টক শোতে বলছি তো শুনছি এটা। পানি খাওয়াইছে, গরম পানি খাওয়াইছে। হ্যাঁ, আমি শুনছি। এবং পিচ করার বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে তাকে সেভ করেছে। সো বলছি তো আমি সত্য কথা বলি। আমি যেটা রেজাউল করিম ভাই বললো না, উকিল নোটিশ না, আমি জেলখানা যেতে রাজি আছি। আমার কাছে প্রমাণ আছে। আমি এগুলোতে ধরেন আমার মৃত্যু ভয় পাই না। ভয় পাইলে আওয়ামী লীগের 5 বছরের টকশো করতে পারতাম না। সত্য কথা, এই টেবিলে বসে কথা বলছি। এখানে আমাকে কত রকম ভয় দেওয়াইছে, ধরে নিছে, তাও করে মেরে ফেলেন, সমস্যা নেই। আজিজ ভাই, এখন জামাত ইসলামের নেতৃত্বে একটা ইসলামী দলগুলো জোট হতে যাচ্ছে, ওইদিকে এনসিপি তারা 5 দল মিলে জোট হতে যাচ্ছে। বিএনপি কি এখন ভোটের মাঠে কিছুটা মানে একলা হয়ে গেল? না, বিএনপি তো এখনো নমিনেশন দেয় নাই। যতটুকু শুনেছি 15-20 দিন পরে সব সিটে নমিনেশন দিবে। আজকে কিন্তু পত্রিকায় নিউজ এসেছে 200 জনকে অন্তত 200 গ্রিন সিগন্যাল। ওটা সঠিক না। আচ্ছা, ওটা সঠিক না। পত্রিকা কয়েকটা মিলে, সব পত্রিকায় তো আসে নাই। যদি নমিনেশন দিত সব পত্রিকায় আসতো। ওটা ওই তাদের করসপন্ডেন্ট জিজ্ঞেস করে একটা অনুমান ভিত্তিক ব্যক্তিগত সোর্স থেকে। ওটা সঠিক না।
আরও নমিনেশন দেবে 15-20 দিন পরে, এবং তারা কনফার্ম যদি দেখে যে এখন কারণে জামাত 300 সিটে নমিনেশন দিছে, আবার ধরেন ডাবল স্ট্যান্ডার্ড আবার ইপিআরও চায় দুটি, তাহলে প্রার্থী দিছে, এগুলো উদ্যোগ করে না। না না, প্রার্থী হলে পিয়ার হলে প্রার্থীও থাকবে। হ্যাঁ, প্রার্থী এখন ওইগুলো পাবলিক লিস্ট দিবে। পিআর সিস্টেমের আর ওয়েস্টমিনিস্টার সিস্টেমের নির্বাচন তো এক না, পিআর সিস্টেম তো এক এক দেশে এক এক রকম। এই জন্য আমরা বলছি আমাদের দেশের পিআরটা আলোচনা করে ঠিক করা যেতে পারে। এখনো মডালিটিসই ঠিক হয় নাই পিআর সিস্টেমের মডালিটি। পিআর সিস্টেম ধরেন ঐক্যমত কমিশনে 662টা ছোট বড় আপনার সংস্কার প্রস্তাব করছিল। বিএনপি তো সংখ্যা দেখে যে পিআর সিস্টেমের আন্দোলন, এটা নিয়ে ভোট প্রলম্বিত হলে তো ভারতের খপ্পরে পড়বে দেশ। না, এটা তো মিড ক্যারিয়ারের নেতারা বলছে, আজকে শুনছি। কোন দিন ভোট নাই? আপনার শেখ হাসিনা আমাদের পক্ষে নয়, ভারতের পক্ষে প্রায় 30টা আপনার চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করছে। একটা রিভিউ করছে এই সরকার? ভারতের বিরুদ্ধে না সরকার ভাব দেয়? একটা রিভিউ করছে? আমাদের স্বার্থের পরিপন্থী একটা চুক্তি বাতিল করছে, একটা রিভিউ করছে? করে নাই তো। তিস্তার পানি আনছে বলেন তো, আবার ট্রানশিপমেন্ট সব তো দিয়ে গেছে, কোনোটা করিডোর পর্যন্ত দিয়ে গেছে। আমি লিখেছি তো, সমকালে বিশাল করে ছাপা হয়েছে, করিডোর পর্যন্ত দিয়েছিল, করিডোরটা বাস্তবায়ন হয়নি, তার আগেই ফেলাইছে, বুঝতে পারছেন তো। ওটা তো এখনো রয়ে গেছে। সুতরাং আমার কাছে বললে ধরেন এখন বাজারে যান, দেখেন কি অবস্থা, দেখেন একই অবস্থা প্রায়। ভারতের সাথে সম্পর্ক কোথায় খারাপ হয়েছে? দেনাফানায় তো কোনো খারাপ হয় নাই, সরকারের ইলিশ মাছ ঠিকই যাচ্ছে। ভারতের খপ্পরে পড়ার একটা পসিবিলিটি দেখেন? ভারতের খপ্পরে পড়েই আছি। আপনি বললাম না এতগুলো চুক্তি হয়েছে, সবগুলো চুক্তি ভারতের পক্ষে, একটা চুক্তি রিভিউ হয়েছে বলেন? খালি মুখে আওয়াজ দিতেছি ভারতের বিপক্ষে আমরা, একটা চুক্তি রিভিউ হয়েছে? কোন রাজনৈতিক দল বলছে যে ওই চুক্তিগুলো রিভিউ করেন? একটা দল বলছে? বিএনপি বলছে, জামাত বলছে? বলেন, বলে নাই। সবাই ভোটের দাবি করে না, ভাবে যে ভারতের সাথে খাতির না তুললে যদি সরকারে না যেতে পারি, বলছেন না? রেজাল ভাই, আমাদের সময় আছে খুবই, মাত্র 4 মিনিট, 2 মিনিট একটু বলতে পারবেন? আজিজ ভাইয়ের কথা ধরে আসতে চাই, ভারতের সাথে সখ্যতা না রাখলে যদি সরকারে না যেতে পারি, এরকম জায়গা থেকেই কি আমরা একটা পত্রিকায় নিউজ দেখেছিলাম যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে জামাত, সেটা হচ্ছে যে পিআর নিয়ে যখন জামাতের কর্মসূচি আসলো, সেটা যদি একটু বলতেন। না, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ভারতের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে ভারত প্রতিবেশী কখনো পাল্টানো যায় না, সুতরাং এই প্রতিবেশীকে নিয়ে আমাদেরকে চলতে হবে। কিন্তু এখানে তাদের যে দাদাগিরি অবস্থা, আমাদের যেটাকে আধিপত্যবাদী শক্তি বলে, আমাদের রাষ্ট্রের উপরে ছড়ি ঘুরানোর যে জায়গাটি বিগত আওয়ামী লীগের সময় করেছে, বিভিন্ন সময় ক্ষমতা যাওয়ার জন্য কেউ লাইন সাথে এই জায়গায় খুবই একমত যে শুধুমাত্র আপনি বক্তব্য দিয়ে না, বরং আপনাকে কাজে পরিণত করতে হবে। এই যে অবৈধ চুক্তিগুলো হলো, এখানে যে ট্রানশিপমেন্টের, এবং আমাদের এখানে বলা হয়েছে যে এগুলোর জন্য টাকা নেওয়ার কোনো দরকার নাই, আমাদের আবুল মহিদ সাহেব যে 4000 কোটি টাকা নাথিং, এই যে কথাগুলো, এগুলো রিভিউ হওয়া দরকার, এগুলোর ব্যাপারে ভূমিকা। আর ভারতকে জুজুর বয় দেখিয়েও আমাদের এখানে ইলেকশন খুব তড়িগড়ি করার আমরা প্রয়োজন মনে করি না, বরং আমাদের ইলেকশন ফেব্রুয়ারিতে হোক, এবং যেই মানে জুলাই সনদের আইনি ভিত্তিটা, এটিকে আপনাকে অবশ্যই লেভেল ফ্রেমের মধ্যে, লিগ্যাল ফ্রেমের মধ্যে আপনাকে নিয়ে এসে কিন্তু সেই নির্বাচন করতে হবে। কারণ এই নির্বাচন তো 29-এ হওয়ার কথা, আপনি এখন কিসের নির্বাচন চাচ্ছেন? আমাদের হাতে একদমই সময় নাই। এই জন্য আমাদের একদমই মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশ আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে, আমরা আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে লড়াই করে যে গণতন্ত্রের জন্য আমরা সেই লড়াইটাকে এগিয়ে যাওয়ার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, আবার একই সঙ্গে পিআর নিয়েও মাঠে, এবং লেভেল প্লেইং ফিল্ড করে আমাদের ম্যাচুরিটি কতদূর হবে কি কোনো কিছুই কিন্তু আলোচনায় নাই। তাহলে একদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে এবং অন্যদিকে পিআর নিয়ে মাঠে আছে, এটা কি দ্বৈত অবস্থা মনে করেন কিনা? এবং এটা তো আমি বললাম ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত অবস্থা তো বটেই। একটা স্টেট যাইতো, এটা করার কারণ কি হতে পারে? দুটোই ভোটে, ওই যে পার্লামেন্টে বেশি, কারণ জামাতে ইসলামের প্রত্যেকটা সিটে ভোট আছে, কিন্তু ওয়েস্টমিনিস্টার সিস্টেমে গেলে কিন্তু সিট কম পায়। এই তো পিআর সিস্টেমে গেলে অনুপাতে ভোট বেশি পাবে, পার্লামেন্টে সিট বেশি যাবে, এই জন্য পিআর সিস্টেম চায়। জামাত তো তার লাভটা বোঝার চেষ্টা করবে, সে তো এটা করবেই। না, পিআর সিস্টেম তো আপনার ঐক্যমত্য কমিশনের তো এজেন্ডাভুক্ত ছিল না, মিটি দাবি ছিল, এজেন্ডাভুক্ত ছিল। হঠাৎ করে ইসলামিক
ঐক্য বাংলাদেশ মাঠে গেল, জামাতও গেল, এনসিপিও গেল, বাস এটা আলোচনা আসলো। এখন মাঠে আছে, আন্দোলন আছে। আপনারা দুজন কষ্ট করে আমাদের স্টুডিও এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক সবাইকে ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গ নিয়ে, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।